জয় গুরু। এই পাগল, আমি পাগলি, সন্তানহারা পাগলি। যে ঝাঁটা মারবে আমাকে তাকেও বলছি দেখো ভিডিওটা, তাই না? 1980 সাল আমার ছেলের জন্ম হয়েছিল, 1980 সালে, ঠিক আছে? অঘ্রাণ মাসের 18 তারিখ ছিল, আর মৃত্যু হয়েছিল 1997 জানুয়ারির 20 তারিখে। আমার বড় ছেলে চলে গেছে আমাকে ছেড়ে। সেই কাল দিন সকাল 8টা বাজে, সকালে টিফিন করা হয়ে গেছে, কাতলা মাছ রান্না করেছি। গলাটি ধরে বলছে, মা আমি একটু বাইরের থেকে আসি। আমি বললাম স্কুলে যাবি না? বললো আমি ফিরে এসে স্কুলে যাব। ফিরল না। আর কাতলা মাছের ঝোল রান্না করা আমার মিট কেসেই রইল। ওর জন্যে ও কাতলার পেটি খেতে ভালোবাসত। এবার ওর বন্ধু বান্ধব, যেখানে বন্ধু বান্ধব ছিল না, তবুও যাদের সাথে পড়াশোনা করতো তাদের ওখানে খোঁজাখুঁজি। আমার তো ভাই বোন কেউ নেই, তাই কোথায় আর খুঁজবো? রাস্তাঘাট সমস্ত জায়গা খুঁজলাম। সন্ধে হয়ে গেল, ফিরে পেলাম না। দিন চলে গেল, আর সারা রাত ধরে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করতে লাগলাম। আমি, আমার মা, আমার স্বামী, সবাই মিলে ঘুরে ঘুরে খুঁজে বেড়াতে লাগলাম। থানায় ডায়েরি করতে গেলে ডায়েরি নিল না, বলে দেখো কোথায় আছে, 16 বছরের ছেলে, হয়তো কোথাও গেছে। ফিরে এলাম বাড়িতে, সারা রাত কি করে ঘুমাবো? সারা রাত ওইভাবে চলতে লাগলো। সকাল হলো, শনিবারের পেপার, সেদিন শুক্রবার ছিল যেদিন আমার ছেলে গেছে। শনিবারে আমার পেপার পড়া খুব নেশা ছিল, তো পেপারওয়ালা বাড়িতে পেপার দিয়ে যায়। হঠাৎ হেডলাইনে দেখি 16 বছরের একটি ছেলে মধ্যমগ্রাম স্টেশনে একটি বস্তার মধ্যে করে লেডিস কম্পার্টমেন্টে 7:05 ট্রেন থেকে নামানো হয়েছে। অজ্ঞাত মৃত বাচ্চাটির ঠিকানা জানা যায়নি। পরিচিতি হলে অবশ্যই বারাসাত হসপিটালে দেখা করুন। মধ্যমগ্রাম লেডিস কম্পার্টমেন্টে থেকে নামিয়েছিল 7:05 ট্রেনে, জানুয়ারি 20 তারিখ, শুক্রবার রাত 7টা। নাম না জানা তরুণ সেখান থেকে। আমি লাশ বের করতে পারিনি, বারাসাত হসপিটাল লাশ আমাকে দেয়নি। আমাদের ওখানে মেম্বারের কাছে যাই, মেম্বার বলে না দেখে আমি তো তোমাকে রেসিডেন্সিয়াল দিতে পারবো না। আমি বললাম তাহলে চলো। বলে আমার যাওয়ার সময় নেই, আমি যে রান্না করছি। হাবড়া থানায় যাই, হাবড়া থানা বলে আমরা দিতে পারবো না, যেখানে মেম্বার দেয়নি সেখানে কি করে দেব। লাশ মর্গে রইল। 2 দিন কেটে গেল, আর রাস্তা খুঁজে পাই না। তো আমাদের বাড়িতে ভাড়া থাকতো মুকুন্দ বলে, আমাকে বোন ডাকতো। উনি বলল আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল, সে সার্টিফিকেট আছে, চলো মমতা দিদির কাছে, দেখবে একটা কিছু করতে পারবে। সকাল হতে না হতেই আমার খাওয়া ঘুম সব উড়ে যায়, কথা উড়ে যায়, চোখে জল ছিল না, আজও নেই, চোখে জল নেই। আমি পাথর হয়ে গেলাম।
মমতা দিদির বাড়িতে যাই, সমস্ত ঘটনা খুলে বলি, পা দুটো জড়িয়ে ধরি। উনি আমাকে একটা চিঠি লিখে, হাবড়ার প্রাক্তন এমএলএ বিধায়ক, ওনার নাম ধীমান রায়, ওনার বাড়িতে চিঠি লিখে আমাকে পাঠিয়ে দেয়। আমি ওখানে যাই, উনি সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যায়। যারা আসামি থানার থেকে তারাই বেরোচ্ছিল, আমি কি করে জানবো যে ওরা আসামি? থানায় টাকা দিতে গেছে, আমি তো জানতাম না। এসিপি ওখানকার যে মানে পুলিশের হেড অফিসার, হঠাৎ একজন পাল্টি হয়ে একজন অফিসার আছে যার নাম হচ্ছে রজত রয়। উনি আমাকে বোনের মতো সহযোগিতা শুরু করে দেয় ওই দিন থেকেই। আসামি খুঁজে বের করা, কি আমার ছেলেকে আনার। মমতা দিদির একটা চিঠিতেই আমার ছেলেকে আমি আনতে পারি। সেদিন 9 দিন হয়ে গেছে। অত ভাঙাতে গেলে তো ভিডিও বড় হয়ে যাবে, তাই 9 দিন মর্গে পড়ে থাকার পরে নিয়ে আসি। এনে এই হাত দুটো দিয়ে সৎ কাজ করি মা হয়ে। 7 দিন পরে, এই 9 দিন পরে, সৎ কাজের পরে যখন আমি দেখি আমার মিটকেসটা খুলে সেই কাতলা মাছের সেই ঝোল কালিয়া সেইভাবেই আছে, না পোকা হয়েছে না গন্ধ ছেড়েছে, ওই রকম তরতাজা টাটকাই রয়েছে। ওর চিতার আগুনের পরে আমার মুখ বন্ধ হয়ে গেল। শ্যামা, জিজ্ঞেস করেছিস না আমার মুখ বেঁকা কেন? আমার পুরো মুখ বন্ধ হয়ে গেছিল, জবান বেরোতো না আমার মুখ দিয়ে, কান্না বেরোতো না। একটি 16 বছরের বাচ্চাকে তার চোখ দুটো খুঁড়ে তুলেছে, তার কপালে ছুরি দিয়ে লিখেছে মসলন্দপুর। তার এই গাঁটগুলো ভেঙে দিয়েছে। তার যৌনাঙ্গটা কেটে দেওয়া হয়েছে, গলায় ফাঁসি দেওয়া হয়েছে। এতগুলো অত্যাচারের পরে তাকে শেষ করা হয়েছে। তারপরে তাকে বস্তার মধ্যে ঢোকানো হয়েছে, তারপরে তাকে ট্রেনে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এত কিছু তারপরে হয়েছে। আজ অভয়া যে মারা গেছে, ওটা যেদিন দেখেছি না, আমার এর ভিতর ছিঁড়ে 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 যাচ্ছিল। আমি তো বলতে পারি না। তো প্রতিটা বছর যখন ঘুরে আসে তখন আমার ওই দিনটা খুব মনে পড়ে। তাই আমি ভিডিওতে বলেছিলাম যে আজ আমার বাচ্চা এই দিনে মারা গেছিল। তাই শ্যামা আমাকে ব্যঙ্গ করে বলে যে কর্মফলে ছেলে হারিয়েছে। কি কর্মফল ছিল আমার? ছেলে তো পড়তো। হ্যাঁ, ওর একটাই অপরাধ ছিল, ও খেলতে খেলতে ঘুরতে ঘুরতে যেখানে বোম বাঁধা হয়, বোমা, সেই সন্ত্রাসবাদীদের ওইটা দেখে ফেলেছিল। এটা ছিল ওর বড় অপরাধ, তাই ওকে ধরা হয়েছিল। আজ বলতে দ্বিধাবোধ করি না, কারণ সে আসামি ধরা পড়েছে, তারা সাজা পেয়েছে। তাই আমি বলতে একটুও বাধি না। তদন্ত যদি কেউ করতে চায়, মসলন্দপুর শাহপাড়া গ্রামে গেলে, আর বিনোদ রায় তার নাতি গোপাল কে যে মারা হয়েছিল, সমস্ত ঘটনা একটু একটু করে সবাই জানতে পারবে। তো শ্যামা, তুই কি করে বলবি কি করে আমার ছেলে মারা গেছিল? তুই তো ঘাটা এখানে তীরের মতো দিয়ে দিলি রে। তারপর মুখ বন্ধ হওয়ার পরে এই যে প্রমাণ দেখাই। এবার কন্যা ডাক্তারখানায় নিয়েছে। কোন ডাক্তারখানায় না নিয়েছে দেখতে থাকুন। এটা হচ্ছে হিরণময় সাহা, ব্রেনের ডাক্তার, দেখতে পাচ্ছেন? এই যে এটা ব্রেনের ডাক্তার।
এছাড়া আশেপাশে যে যেখানে বলেছে, এটা মনের ডাক্তার, ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন? দেখুন, এটা হার্টের ডাক্তার, হার্ট ব্লক হয়ে গেছিল, না কাঁদতে পেরে। আর.এন. মাইতি, হার্টের ডাক্তার। কত দেখাবো, কত দেখাবো ডাক্তারের সার্টিফিকেট, কত দেখাবো, আর কত দেখাবো। এত কিছুর পরে রক্ত পরীক্ষা, ইসিজি, ব্রেন টেস্ট, কি নেই, কি করিনি, জবান খুলতে পারিনি। তারপর আস্তে আস্তে ওই ছেলে মেয়েরা আমার বুকের মধ্যে দিয়ে বলতো, এই যে সবাই, এই তো সবাই। তারপরে আস্তে 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 একটা মনোবিদ ডাক্তার, সে আমার জবান খোলে, থাপ্পড় মেরে 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 আমার জবানটাকে বের করে। সেখান থেকে আমার এই মুখটা বেঁকে গেছে। সেটা নিয়ে তো স্বামী ব্যঙ্গ করেছে রে শ্যামা, যে তুতিয়ে তুতিয়ে কথা বলে, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলে, এ রোগ যেন কারণ না আসে রে। আমি বলছি এটা যেন তোদের না হয়, শিব শ্যামা মা যেন ঘুরিয়ে তোদের না দেয়। ব্যঙ্গ যে মুখ দিয়ে করেছিস, একদিন না সেই মুখটাই আমার মতো বেঁকিয়ে কথা বলতে হয়, ঈশ্বর না করুন। ঠিক আছে? তুই কি শিব শ্যামা মাকে পেয়ে তুই কি ভাবছিস, তুই ধরাকে সরা জ্ঞান করে ফেলেছিস রে। কিন্তু তুই জানিস না একটা সন্তান হারা মায়ের ভিতরে কতটা জ্বালা, কতটা বিষ, আর কতটা তার দীর্ঘশ্বাস। এই শ্বাসে শ্বাসে তুই শেষ হয়ে যাবি, তুই সারা জীবন জ্বলবি, জ্বলবি জ্বলবি জ্বলবি। ওই শিব শ্যামা মায়ের পায়ে আমার এই দীর্ঘশ্বাস আমি অর্পণ করলাম, শ্যামা মায়ের পায়ে। প্রতিদিন তুই এই নিবি নিবি, তোর সন্তান কোলে করে তুই তড় পাবি, তোর সন্তান কোলে করে তুই তড় পাবি। তারপরে এলো এই ওষুধ খাওয়ার পরে রিয়াকশান, ওষুধের রিয়াকশান। কারণ আমার তো রোগ না, রিয়াকশান হয়ে আমার সমস্ত মুখ সেতি হয়ে গেল, সেতি আমার পড়ে নিয়ে সেতি হয়ে গেছিল। 1 বছর আগের থেকে আমি কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতে থাকি, ঘরে বসে গঙ্গা জল মুখে দিতাম। ঠিক আছে? ওষুধপত্র সব ছেড়ে দিলাম, বজরংবলী করতাম, করতাম মানে করি, বজরংবলীর, শনিদেবের, এ সমস্তগুলো ঈশ্বরের আধ্যাত্মিক লাইনে গেলাম। আমার ছেলে মেয়ে আমার এই মুখের স্মৃতি দেখে সবাই আমাকে ছেড়ে দিয়েছিল, ছুতে যেত না, শুধু একমাত্র বড় মেয়ে আর ছোট মেয়ে, ওরা তো মেয়ে সন্তান, তাই ওরা একটু ছুতো, ছেলের বউ ধারে আসতো না। এখন সবাই আমাকে নেয়, জড়িয়ে ধরে, আসে, আমার সুন্দর সংসার। তো যা হয়েছে আমার কর্মফলে, হয়তো আমার পূর্বজন্মে কোনো কর্মফল খারাপ ছিল, তাই হয়েছে। তো শ্যামা, তোকে বলি, তুই এই জন্মে যা কর্মফল খারাপ করছিস, তোর আর পূর্বজন্ম লাগবে না রে, তুই এই জন্মেই সেটা দেখে যাবি, এই জন্মেই দেখে যাবি। আর শিব শ্যামা মা সেটা তোকে দেখিয়ে দেবে, তুই অপেক্ষা কর। তুই আমাকে বুড়ি বলেছিস, তো আমার কিছু যায় আসে না, আমি তো বুড়ো হয়েছি। তা বুড়ো বয়সেই মানুষের কখন সাজাটা আসে জানিস? এই বুড়ো বয়সে 16 কলা পূর্ণ হতে টাইম লাগে, 50 মানে 40 ওভার হওয়া পর্যন্ত, 40 ওভার হলেই একটু একটু করে চালু হয়, 50 ওভার হলেই তার সাজা চালু। তুই মনে করিস না যে ওই স্বর্গে যে সাজা, না 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 না, সাজা এখানেই। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর, এটা জেনে রেখে দিস। বন্ধুরা, শর্টে জানালাম, পুরো কাহিনী জানাতে গেলে একটা ইতিহাস লিখতে হবে, তাই শর্টকাটে জানালাম। সবাই
ভালো থাকুন, খুশি থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।